আজকে যাচ্ছি এই যে চারপাশে যে লাল পাতা হয়ে গেছে না, এই লাল পাতার একটা জায়গাতে যেখানে হচ্ছে সব পাতাই লাল, একটু ছবি তুলবো। চলো না আমার সাথে। শরৎ এলেই উপসালা শহরটি যেন একটি রঙিন চিত্রপট। সোনালি লাল পাতায় ঢাকা রাস্তা আর ফ্রাইসর নদীর ধারে হালকা কুয়াশা আর শতাব্দী পুরনো স্থাপনাগুলোর চারপাশে নরম আলো সব মিলিয়ে শহরটি হয়ে ওঠে এক মায়াময়। এই যে শিশুগুলোকে দেখছেন প্রি স্কুলের, এরা শিখছে কিভাবে ইন্ডিপেন্ডেন্টলি রাস্তা পার হতে হয়। সাথে কিন্তু ওই যে টিচারও আছে। বেশ ভালো না বিষয়টি? ছোটবেলা থেকেই তাদেরকে একদম পরনির্ভরশীলতা থেকে বাঁচিয়ে নিজের উপর কিভাবে ভরসা করতে হয় সেই জিনিসটাই শেখানো হয়। ভালো লাগলো এই মসজিদটি। আমি এখানে এসে আজান শুনতে পাই না, খুব খারাপ লাগে। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যদি কোথাও একটা মসজিদ দেখতে পেতাম। তবে সেই দিন উপসালাতে এই মসজিদটা দেখে বেশ ভালোই লাগে। এখানে ছেলে মেয়ে উভয়েরই নামাজের ব্যবস্থা আছে। কথা বলতে বলতেই চলে আসি শহরে এক প্রান্তে, যেখানে একটু পেট ভোজন করতে হবে। খাওয়া শেষ করেই চলে যাই এই লেক পাড়ে। এখানে গিয়ে যখন লাল হলুদ পাতাগুলো দেখছিলাম, নিজেকে আর ধরে রাখা যাচ্ছিল না। এবার পালা হচ্ছে কিছু ছবি তোলার। তো ছবি তোলার জন্য আমি বাংলাদেশ থেকে একটি ড্রেস নিয়ে আসছিলাম, যেটা এই পাতাগুলোর সাথে খুব ভালো মিশে যায়। আমি বসে যাই ছবি তোলার জন্য এবং বেশ কিছু ছবিও তুলি। ছবি তো তুলেছি ঠিক আছে, কিছুক্ষণ পরে দেখতে পাই যে আমার হাত আর ফিল করতে পারছি না, অর্থাৎ এটি একদম ফ্রিজের মতো বরফ হয়ে গেছে। তারপরেই আমি দৌড়ে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে ফেলি এবং ড্রেস চেঞ্জ করে একটি লাল রঙের জ্যাকেট পরে ফেলি, যেটি পরেই আমি পুরো শহরটা ঘুরে বেড়াই, কারণ কমফোর্টের ব্যাপারটাও তো ইনশিওর করতে হবে। সবচেয়ে ভালো লাগে উপসালাকে যখন সাইকেলের শহর বলা হয়, অর্থাৎ এখানে আপনি ছোট বড় বয়স্ক সবাইকে দেখবেন সাইকেল চালাতে। এবং এখানে সাইকেলের জন্য আলাদা রাস্তাও আছে, শুধু এখানে না, পুরো সুইডেন জুড়েই এই রাস্তাগুলো আছে। কথা বলতে বলতেই চলে যাই উপসালা ক্যাসেলে। উপসালা ক্যাসেল একটু পাহাড়ের উপরে, তবে জায়গাটা দেখে বেশ চোখ জুড়িয়ে যাচ্ছিল চারপাশের হলুদ পাতাগুলো দেখে। ও উপরে উঠতেই দেখি যে এইখান থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে এবং আপনি এখান থেকে নর্ডিক কান্ট্রির সবচেয়ে বড় ডোমশিরকাটিও দেখতে পারবেন। এবং এটা সামনে দাঁড়িয়ে দেখবেন বোটানিক্যাল গার্ডেন, যেখানে পানির ফোয়ারা বয়ে যাচ্ছে। তো আমি যেহেতু এখান থেকে ডোমশিরকা দেখছিলাম, ভাবলাম কেননা ডোমশিরকাতেই একটু ঘুরে আসি। কথা বলতে বলতেই চলে যাই এই নর্ডিক কান্ট্রির সবচেয়ে বড় ডোমশিরকাতে। তার আগে উপসালা ইউনিভার্সিটি। এই উপসালা ইউনিভার্সিটিটা কিন্তু 1477 সালে প্রতিষ্ঠিত হয়। এটি সুইডেনের সবচেয়ে পুরনো এবং অন্যতম মর্যাদাপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়। এখান থেকে উঠে এসেছে বহু নোবেল বিজয়ী বিজ্ঞানী এবং দার্শনিক, বিশেষ করে কার্ল লিনিয়াস, যিনি আধুনিক জীববিজ্ঞানের জনক হিসাবে পরিচিত। তার একটি স্ট্যাচুও কিন্তু এখানে দেখা গিয়েছে। চলেন এবার ডোমশিরকার ভেতরে একটু ঘুরে আসি। কথা বলতে বলতেই আমি চলে গিয়েছিলাম ডোমশিরকার একদম এন্ট্রেন্স গেটেই। এবং ওখানে যাওয়ার পর যেটা আমার ভালো লাগে, ওখানকার যে কারুকার্যগুলো। উপসালার গর্ব এবং সুইডেনের ধর্মীয় ইতিহাসের প্রাণকেন্দ্র এটি। 1300 শতাব্দীর শেষ দিকে নির্মাণ শুরু হয়। প্রায় 1435 সালে সম্পূর্ণ হয় এই অসাধারণ ফ্রেঞ্চ গথিক স্থাপত্য শিল্পের গির্জাটি। এর উচ্চতা প্রায় 389 ফুট, যা স্ক্যান্ডিনেভিয়ার সর্বোচ্চ গির্জা। এটি নির্মিত হয়েছিল সুইডেনের আর্চবিশপের আসন হিসাবে, যা পরবর্তীতে রাজা রানীর রাজ্যাভিষেক বা সমাধিস্থলের পরিণত হয়। এখানে সমাধিস্থ আছেন রাজা গুস্তাভ ভাসা, আধুনিক সুইডেনের প্রতিষ্ঠাতা, এবং কার্ল লিনিয়াস, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। গির্জার ভেতরে রয়েছে রঙিন কাচের জানালা, উঁচু ছাদ এবং শতাব্দীর প্রাচীর শিল্পকর্ম, যা দর্শনার্থীদের মুগ্ধ করবে। পাশে নদীর ধারে হাঁটতে হাঁটতে আপনি উপসালার ইতিহাস এবং সৌন্দর্যের এক অনন্যতম মেলবন্ধন অনুভব করতে পারবেন। এখানকার যে শৈল্পিক মানে আকর্ষণগুলো রয়েছে, সেগুলো যদি আপনি নিজের চোখে না দেখেন আপনার বিশ্বাসই হবে না। বিকেলবেলায় যখন রোদ খেলা করছিল, এটি দেখতে তখন আরও বেশ ভালো লাগছিল। আর এই যে পাশের এখন যে দালানটি দেখছেন, এটা হচ্ছে উপসালার সবচেয়ে পুরনো বিল্ডিং। আচ্ছা, কথা তো হলো, এবার নিচ্ছে বিদায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ।